এই মুহূর্তে রাশিয়া ভারতের সামনে এক অদ্ভুত প্রস্তাব রেখেছে, যে প্রস্তাব আমরা কখনো ভাবতেই পারিনি সত্যি এটা কতটা বাস্তবায়িত হতে পারে বা এটা কতটা সম্ভব আমাদের মধ্যে বা আমাদের মনের মধ্যে কখনো আসেনি। আমরা কখনো পরিকল্পনা বা কখনো ভাবতে পারিনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। প্রথমত একটি সহজ প্রস্তাব হচ্ছে আমাদের দেশ থেকে মানে রাশিয়া থেকে ভারতকে তেল কিনতে হবে। এটা তো আমরা করেই থাকতাম এত বছর ধরে, তা নতুন করে সেটা তেমন নয়, তবে বলছে যে তেলটা আরও বেশি করে কিনতে। এবং তারপরে দ্বিতীয় প্রস্তাবটা শুনলে সত্যিই আপনারা অবাক হবেন এবং একটু হতভম্ব হলেও হতে পারেন অনেকেই। অনেকে ভাববে এরকমও হতে পারে। তা সেই ধরনের ঘটনা ঘটেছে। রাশিয়া ভারতকে বলেছে, রাশিয়া ভারতের কাছে যুদ্ধের কৌশল শিখতে চায়। এটা কিন্তু শুনলে বা আমাদের কাছে তেমনভাবে জানাই ছিল না যে ভারতও কিছু শেখানোর জন্য প্রস্তুত ছিল কি ছিল না সেটা তো পরের ব্যাপার, কিন্তু প্রস্তাব রেখেছে ইন্ডিয়া কিভাবে যে যুদ্ধের কৌশল বা বিভিন্ন রকমভাবে যে আমাদের আকাশ প্রতিরক্ষা অপারেশন সিঁদুর, ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল 3 দিন থেকে 4 দিনের কাছাকাছি সময়ের মধ্যে, সেই সময়টা তারা বুঝেছে যে এই যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধের মধ্যে ভারত যেভাবে নিজের দেশকে রক্ষা করেছে ঠিক সেই প্রক্রিয়াটা অ্যাচিভ করতে চাইছে রাশিয়া। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে আলাদা, যার ফলে আজকের ভারত আর আজ থেকে 20-30 বছর আগেকার ভারতের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আগের ভারত অনেক লড়াকু ছিল, অনেক রকম শক্তিশালী ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ডিআরডিও, ইসরো এরা একের পর এক এমন এমন উপহার দিচ্ছে যে তার সাথে তো আমাদের রাশিয়া থেকে আমরা যে সকল অস্ত্র এখনও পর্যন্ত 40% অস্ত্র এখনও কিনে থাকি। কিন্তু রাশিয়া যে প্রস্তাব রেখেছে, তেল কেনার কথাটা তো বাদই দিলাম, ওটা তো একটা ব্যাপার, ওটা আমরা কিনেই থাকি, কিন্তু আরও বেশি করে তেল কিনতে বলছে। যুদ্ধের সময় তাদের টাকা পয়সার দরকার, সেই কারণের জন্য অর্থনৈতিকভাবে উন্নতি বা অর্থনৈতিকভাবে তাদেরকে একটু শক্ত করা যাকে বলে। আমরা এতদিন যাবৎ আমরা ইসরায়েল বা রাশিয়া, আমেরিকা এই সব দেশের থেকে আমরা যুদ্ধর কৌশল শেখার চেষ্টা করেছি অনেকবার বা বারবারই এরকম মহড়া হয়ে থাকে। কিন্তু রাশিয়া যে কখনো ইন্ডিয়ার কাছে, ভারতবর্ষের কাছে যে এরকম প্রস্তাব রাখবে যে যুদ্ধের কৌশল শিখে তারা ইউক্রেনের সাথে পরবর্তী সময় যাতে এগোতে পারে যুদ্ধে, কারণ ইউক্রেন যেভাবে দিনের পর দিন রাশিয়ার ওপরে কিন্তু একটা বিভিন্ন রকমভাবে কৌশলগতভাবে তারা যুদ্ধ চালাচ্ছে, খুব কম খরচে তারা কিন্তু একের পর এক কিন্তু রাশিয়ার ওপরে কিন্তু আঘাত আনছে। তার ফলে পুতিন অবশ্যই এইটা মাথায় রেখেছে যে ইন্ডিয়া মানে ভারতবর্ষ আমাদের যে এই যে অপারেশন সিঁদুর হয়েছে সেখানে যেভাবে মানে বিশ্বের সামনে একটা বার্তা রেখেছে যে কোনো রকমভাবে ভারতের মধ্যে একটা মিসাইল বা কোনো রকম ড্রোন পড়তে দেয়নি, সেই ব্যাপারটা কিন্তু খুব মন কেড়েছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশে, তার সাথে রাশিয়ারও হয়েছে পুতিনের। তা এখন যেহেতু রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বেশ কয়েক বছর, প্রায় 4 বছর 4.5 বছরের বেশি হতে যায়, রাশিয়ার কাছে অনেক ধরনের মিসাইল রয়েছে। সেই মিসাইলের ক্ষমতা প্রত্যেকেরই কিছু না কিছু জানা আছে। প্রায় এক একটা মিসাইল প্রায় 14,000 কিলোমিটার দূরে গিয়ে যেখানে বলবে সেখানে আঘাত করতে পারবে, এমনকি সেটা কিন্তু র্যাডারে ধরা পড়বে না, অনেকটা নিচে দিয়ে যায় এবং আরও তার সাথে অনেক রকম নিউক্লিয়ার বোমের নিয়ে যেতে পারে। সেই ধরনের মিসাইল হাজার হাজার রয়েছে আমাদের রাশিয়ার কাছে। কিন্তু রাশিয়া এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আরও কিছুটা উন্নতি বা আরও কিছুটা যাতে অস্ত্রশস্ত্রের মানে শান দিয়ে নিতে পারে যাকে বলে, আরও কৌশলগতভাবে যাতে ইউক্রেনকে হারাতে পারে। যেহেতু অনেকটা দিন হয়ে গেছিলো যেখানে বলেছিল যে 7 দিনের মধ্যে ইউক্রেন দখল করে নেবে, কিন্তু ছোট দেশ হলে কী হবে, সে কিন্তু বিভিন্ন জায়গা থেকেই সাপোর্টিং রোল পাচ্ছে, সেই জন্য সে কোনো মতেই হারছে না। এবং তার সাথে সাথে তো সময় তো লাগে, একটা যে কোনো জিনিসকে ধ্বংস করে দেওয়া মানেই তো শেষ করে দেওয়া
অতটা সহজ নয়। যতই ছোট দেশ হোক না কেন, যতই বড় একটা হাঙর মাছ হোক, সে তো এদিক ওদিক ছোট একটা মাছ এদিক ওদিক করতেই পারে, ঠিক ওরকমভাবেই করছে। তা এরকমভাবে ক্ষমতাশালী মানুষকে বারে বারে যেরকম নাকানি চোবানি খাওয়াচ্ছে, এটা কিন্তু সেটা আমাদের পুতিন, মানে রাশিয়ার পুতিন, আমাদের বলতে পুতিন, যে ভাবছে যে একে শায়েস্তা করতে গেলে কিন্তু ভারতের থেকে কিছু কৌশল নিতে হবে। কৌশলগত বলতে যে যুদ্ধের কৌশল, তাহলে কিন্তু এই ইউক্রেনকে হারানো সম্ভব, বা পরবর্তী সময় তারা আবার বিভিন্ন রকমভাবে এই কৌশলকে হয়তো অন্য জায়গায় তারা কাজে লাগাবে। তো সেই যুদ্ধ করতে গেলে সবথেকে বড় কথা হচ্ছে দেশকে আগে বাঁচাতে হবে। যুদ্ধ যে করব, হামলা হবে, দেশের ক্ষতি হবে, সেটা করে তো লাভ নেই। হামলার সাথে সাথে দেশকে রক্ষা করা হচ্ছে বড় একটি কৌশল, যেটা ভারত করে দেখিয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধে, যে কি করে আকাশ এবং দেশের মানুষকে রক্ষা করেছে। তারা নিশ্চিন্তে ঘুমিয়েছে রাতের পর রাত, কোনো অসুবিধা হয়নি। প্রথম দিন ভাবছে যে আকাশে কি হবে, অন্ধকার হয়ে গেছে, সেখানে রাতের আকাশ অন্ধকার রেখে যে অপারেশন চালানো হয়েছে, সেটা প্রত্যেকটা দেশ দেখেছে এবং ভারতবাসীরা প্রত্যেকেই দেখেছে। এইরকমভাবে যে অপারেশন চলতে পারে বা করতে পারে ভারত, সেটা কিন্তু অন্যান্য দেশের ভাবনার বাইরে ছিল। আজকে ভারতকে কিন্তু প্রাধান্য দিচ্ছে, যে ভারতের কাছে এমন এমন কিছু অস্ত্র আছে যেগুলো অন্যান্য দেশের মন কেড়েছে, এবং এই যুদ্ধে একটা ইতিবাচক দিক, ইতিহাস হয়ে থাকবে বলা যায়। এটা একটা অধ্যায় হয়ে থাকবে যে ভারত কিন্তু একটা অস্ত্র কিন্তু ওদিক থেকে আসেনি। ওদিকে তুর্কি কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল, যেখানে তুর্কিকে ভারত কিন্তু ভূমিকম্পের সময় সাহায্য করেছিল, অনেক টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করেছিল। সেই তুর্কি ভারতকে আক্রমণের জন্য আবার পাকিস্তানকে ড্রোন দিয়েছে, বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র দিয়েছে। আজারবাইজান সে তারাও কিন্তু করেছিল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কে কাছের বন্ধু, কে দূরের বন্ধু, কে আমাদের ভালো, কে খারাপ, সেটা এইটাই। আর একটা কথা না বললেই নয়, ক্ষমতা থাকলেই শুধু হবে না। ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার দমন বা ক্ষমতা আবার অনেক হয়ে গেছে, যদি সেটা মনের মধ্যে নিয়ে ফেলে না, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে পারে। তাহলে কিন্তু কোনো সময় পতনও হতে পারে, দেশের পক্ষে ক্ষতি হতে পারে। ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার প্রয়োগ, আর ক্ষমতা থাকলেই, হাতিরও তো অনেক ক্ষমতা আছে, বা যদি মনে করেন সেটা অনেক কিছু ধ্বংস করে দিতে পারে, কিন্তু হাতি যতটা পারে, যতদূর দেখা যায়, যে শান্ত থাকার চেষ্টা করে। ভারতও তাই, যুদ্ধ কম, মনে শান্তি রাখো, এবং মুখের মধ্যে আলাপ আলোচনার মধ্যে যতটা মিটিং বা আমরা কথোপকথনের মধ্যে, ইন্টারভিউর মধ্যে যেতে এটাকে শেষ করে যায়, যতটা পারা যায় যুদ্ধটাকে অ্যাভয়েড করা যায়, তাহলে আগামী দিনে প্রত্যেকে ভালো থাকবে। সেই জন্যই প্রতিদিন আমেরিকাও শক্তিশালী দেশ, সেই আমেরিকা কিন্তু মাঝে মধ্যে ঝুঁকে পড়ছে, আবার যুদ্ধ করছে, সেটাও দেখতে পাচ্ছি। যে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে পারবে না। যুদ্ধ করতে গেলে যে খরচা আছে, যেভাবে সৈন্যবল প্রতিদিন তাদেরকে এক একটা ফাইটার জেট সব নষ্ট হচ্ছে, বেশ কয়েকজন মারা গেছে, অন্য দেশের তো মারা যাচ্ছেই, কিন্তু নিজের দেশেরও তো ক্ষতি হচ্ছে, নিজের দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, ব্যবসার ক্ষতি হতে পারে। তো এরকমভাবেই শিল্প এবং অর্থনৈতিক সংকট সবই দেখা যেতে পারে। মানে ভয়ানকভাবে কিন্তু একটা যুদ্ধ মানে সব কটা জায়গাতেই আপনার কিন্তু ক্ষতি হচ্ছে, যে কোনো জায়গাতে, সেই শিল্প বলুন, ব্যবসা বলুন, অর্থনীতি বলুন, আপনার মাটি বলুন, সব জায়গায়। সেই জন্য দুই দেশেরই ক্ষতি হচ্ছে, ইউক্রেনেরও ক্ষতি হচ্ছে, রাশিয়ারও ক্ষতি হচ্ছে। এই কয়েকদিন আগে ইউক্রেন এমন বোমা মেরেছে, তাতে অন্ধকার তো হয়েই গেছে, সঙ্গে কালো বৃষ্টি পড়ছিল, তাহলে চাষেরও ক্ষতি হয়েছে এবং বড় একটা এলাকা জুড়ে হয়েছে। সেই কারণের জন্য এবার চাইছে যে যাতে ইউক্রেনকে কিছুতেই দমন করা যায় বা ইউক্রেনকে শেষ করে দেওয়া যায়, সেই জন্য কৌশলগতভাবে ভারতকে কিন্তু মনে করে যে ভারতের কাছে কিছু শেখা যায়। যে যদি এখানে যদি মনে করতো যে আমার তো অনেক ক্ষমতা আছে, আমার কাছে প্রায় 5,500 পরমাণু বোমা রয়েছে, আমি মাথা নত করবো না অন্য দেশের কাছে, সেটা কিন্তু খুবই খারাপ। কারণ অনেক সময় হয় ছোটোখাটো কোনো দেশ বা ছোটোখাটো কোনো বন্ধুর থেকেও কিন্তু অনেক সময় অনেক বুদ্ধি নেওয়া যায়। দেখুন 71 যুদ্ধের সময় কিন্তু রাশিয়ার থেকেই যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়েই কিন্তু ভারত জিতেছিল।
তো সেরকমই এরকম ভয়ানক কিছু বার্তা থাকলেও, পূর্ণ যে অভিজ্ঞতা থাকলেও, যে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টাতে হয়, সময়ের সাথে সাথে মানুষের বন্ধুত্ব হয় এবং খারাপ ভালো সবই থাকে, এবং প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার, কিছু না কিছু জানার থাকে। তা সেরকমই এই ভারতের কাছ থেকে রাশিয়া কিন্তু অনেক কিছু আরও শিখে নেবে এবং কৌশলগতভাবে ভারতও কিছু শেখাবে অবশ্যই, এটা আশা করা যায়, যেহেতু দীর্ঘদিনের রাশিয়ার সাথে আমাদের ভারতের সম্পর্ক রয়েছে। তা সেখানে আমাদের দেশ একটা অন্য জায়গায় মাত্রা পাবে বলে আমার মনে হয়, বা অনেকেরই মনে হতে পারে যে সত্যি রাশিয়ার মতো দেশ ভারতের থেকে কিছু শিখবে, জানবে, বুঝবে। শুধু এটা আজকের বলে না, এটা দীর্ঘ হাজার হাজার বছর ধরেই এটা চলছে বলা যেতে পারে। বিশেষ করে লাস্টের কয়েকটা বছর ধরেই বোঝা যায় যে ভারতে তো কত বিদেশি লোকই আসতো, এসে তারা কিন্তু শিখে গেছে, নিয়ে গেছে, জানার ইচ্ছে, প্রবণতা, মন্দিরে কী হতো, পাঠশালায় কী হতো, মানে গাছের তলায় যখন পাঠশালায় পড়ানো হতো সেই সব জায়গার কথা বলে, গুরুকুলে আচার্যরা কী ধরনের পড়তো, জ্যামিতিক আকারে যে ইন্টারলকিং, এরকম 18টা শিক্ষা ছিল, সেটাকে শেখানো হতো, গণিত, চিকিৎসাবিদ্যা, এরকম অনেক কিছু ছিল, যেটা ব্যাকরণ ছিল। তখনকার সময় আমাদের এসব ভাবা যেত না যে আমরা কী সব নিয়ে আলোচনা করি এখন, আর তখনকার সময় তারা মাথা ঠান্ডা রেখে কত কিছু করেছে, চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে মানে দর্শন সব কিছুই করেছে, মহাকাশ চর্চা সব কিছুই তারা কিন্তু মানে নখদর্পণ করেছে এবং ধাতুবিদ্যা পর্যন্ত শিখেছে, জ্যামিতিক আকার, আর্কিটেকচার, তারপর সিভিল ইঞ্জিনিয়ার, এগুলো তো মানে ভাবা যায় না। আমরা তো ভাবি যে আগেকার যে হাজার বছর আগেকার মানুষেরা কী করেছে, কিন্তু এরা আমাদের ভারতবর্ষকে এতটাই দিয়ে গেছে যে অন্যান্য দেশের লোক এখনও শিখে গেছে, এখনও শিখতে চায়, জানতে চায় যে ঋগ্বেদের ওপর কী আছে। ভারতের ওপর কিন্তু রিসার্চ চালায় বিদেশিরা, সেই জন্য এখনও পর্যন্ত তার ধারাবাহিক ওই ডিএনএর মতো ভারতবর্ষ থেকে কিছু শেখা যায়, সেটা একটা বড় প্রমাণ আজকেও পাওয়া গেল। এটা যে ভারতবর্ষ যে চিরকাল যে সর্বস্তরে মানে জ্ঞান মানে শুধু লিখে যায়নি, সেগুলোকে ধ্বংস করে দিয়ে গেছিলো, কিন্তু যেগুলো রয়ে গেছে, যে পুঁথিগুলো আমাদের রয়ে গেছে, তার থেকে কিছু শেখা, জানা, তার থেকে কিছু খুঁজে বের করা, সেইগুলো কিন্তু অনেক দেশ বুঝতে পেরেছে। তাই আজকে রাশিয়া বন্ধু হয়েও কখনো কিন্তু ভারতকে ছোট নজরে না দেখে সেই কিছু বলছে যে শিখতে চাই, এটা কিন্তু সবথেকে বড় বার্তা। আর আমরা যদি পাড়ার আশেপাশে যদি বলি যে কোনো একটা ছোটো মানুষকে তোমার থেকে শিখবো, অনেকে হেসে ফেলে, এটা ঠিক হাসাটা উচিত নয়, কিন্তু হেসে ফেলে, এই বাবা ওর থেকে কিছু শেখার আছে, এরকমভাবে বলে না অনেকে, তো এরকম ধরনের কিছু। তো যাই হোক, তো এইটা হচ্ছে একটা বড় একটা খবর ছিল, যেটা শুনলে বা আমাদের দেশের জন্য একটা গৌরবের ব্যাপার থাকে, যে আমাদের প্রতিটা মানুষ আজকে কিন্তু গর্বের ব্যাপার থাকবে। সেই কারণের জন্য এরকম ধরনের ঘটনা বা অন্যান্য দেশ যে ভারতের সাথে যেরকম যোগাযোগ রাখবে বা ভারত থেকে কিছু শিখবে কৌশলগত, এবং সবথেকে বড় কথা যে যুদ্ধ সবসময় করতে নেই, যুদ্ধের বদলে কিন্তু যতটা পারা যায় আলোচনার মাধ্যমে ওটাকে যতটা পারা যায় আটকানো যায়, সেইটা করা সবথেকে বেশি জরুরি। তাহলে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ ভালো হবে, পরিবেশ ভালো থাকবে, নেচার ভালো থাকবে, তাহলেই তো সব কিছু বাঁচবে। যদি আপনি সব কিছু ধ্বংস করে দেন, প্রকৃতি সব পলিউশন করেন, ধোঁয়া, আর সেখানে চাষবাস হবে না, দুটো দেশেরই চাষের ক্ষেত্রেও ক্ষতি, সর্বক্ষেত্রে মানুষ তো কত হাজার হাজার বললেও ভুল বলা হবে, প্রায় 6-7 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে দুটো ইউক্রেন এবং রাশিয়ার এতদিনে। তা এই হচ্ছে পরিণতি হয়েছে। তা এখনকার বাস্তব যে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম, যে এই রকমভাবেই চলছে। তা আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা রাখছি। আপনারা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।